ফুটবলে এবার ভারতের ভবিষ্যৎ অন্ধকারে, এবার হারতে হলো বাংলাদেশের কাছে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে বেঙ্গল সুপার লিগে প্রথম খেলোয়াড় সই হয়ে গেল, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে একজন ভারতীয় খেলোয়াড় যিনি কিনা বিশ্বকাপ ফুটবল খেলেছে, এবার তাকে সই করতে হলো আই লিগের ক্লাবে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো কোমল থাটালের কথা। একজন ভারতীয় অনূর্ধ্ব-17 খেলোয়াড় ছিল, যিনি 2017 সালে ভারতে আয়োজিত যে বিশ্বকাপ অনূর্ধ্ব-17 সেই দলের খেলোয়াড় ছিল। এই লেফট উইঙ্গার সিকিমের খেলোয়াড় যার নাম কোমল থাটাল। বর্তমানে তার 25 বছর বয়স। আর এই খেলোয়াড়টি প্রথম প্রফেশনাল কন্ট্রাক্ট পেয়েছিল এটিকেতে, তারপর এটিকে মোহনবাগান যখন হয়ে যায়, আর সেখানে গিয়ে তিনি বসে বসে সময় নষ্ট করেন, কারণ তাকে সই করানোর পর এই ক্লাব কিন্তু তাকে খেলায়নি। যথারীতি তার ধার কমে গেছে। এরপরে তিনি চলে যায় জামশেদপুর এফসি, তারপর চেন্নাই এফসি। তার কিন্তু খেলার গ্রাফ অনেকটাই নিচের দিকে নেমে যায়, আর এই মুহূর্তে তার কাছে কোনো দল ছিল না। আলটিমেট তিনি একটি দল পেয়ে গেছেন, গোকুলাম কেরালা এফসি আই লিগের ক্লাব। সেই দলে কিন্তু সাইন করে নিয়েছে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ খেলা এই ভারতীয় খেলোয়াড় কোমল থাটাল। এর পরের যে আপডেটটি দেবো, বেঙ্গল সুপার লিগের হাওড়া হুগলি ওয়ারিয়ার যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে তাদের প্রথম সাইন কিন্তু হয়ে গেছে। তারা সাহিল হরিজনকে কিন্তু সাইন করে নিয়েছে। আর এই খেলোয়াড়টি কিন্তু ভারতীয় অনূর্ধ্ব-23 টিমের খেলোয়াড়। লাস্ট তিনি খেলছিলেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবে, আর এই মুহূর্তে তিনি এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন, বাট এখনও অবধি কিন্তু তিনি ইউনাইটেড স্পোর্টসেরই খেলোয়াড় রয়েছেন। এছাড়া আরও একজন খেলোয়াড়কেও কিন্তু সাইন করেছে এই হাওড়া হুগলি ওয়ারিয়ার। সেই খেলোয়াড়টির নাম শেখ সাহিল। আর এই শেখ সাহিল কিন্তু কয়েকদিন আগেই ইন্টার কাশির হয়ে তার নিজের কেরিয়ারের দ্বিতীয় আই লিগ তিনি জিতলেন। এর আগে তিনি প্রথমবার মোহনবাগানের হয়ে কিন্তু আই লিগ ট্রফি পেয়েছিলেন। তারপরই কিন্তু এই খেলোয়াড়টি নিজেকে হারিয়ে ফেলে, কারণ এই খেলোয়াড়টি যখন মোহনবাগান আর এটিকে মার্জ হয়ে যায় সেখানে চলে যায়, আর সেখানে বসে বসে সময়টা নষ্ট করে। ম্যাক্সিমাম টাইমটা তাকে রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়। আলটিমেট যেটা হওয়ার সেটাই হয়েছে। একটা খেলোয়াড় ঠিকঠাক ম্যাচ টাইম না পেলে যা হবার সেটাই হয়েছে। দেখা যাক এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি নিজেকে আবার আবিষ্কার করতে পারেন কিনা। এরপর যে আপডেটটি দেবো, ভারতীয় অনূর্ধ্ব-23 ফুটবল দল আনঅফিসিয়ালি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেললো থাইল্যান্ডের অনূর্ধ্ব-23 দলের সঙ্গে। আর প্রথমটা যেটা অফিসিয়ালি ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেখানে আমরা 4-0 গোলে হেরে গিয়েছিলাম থাইল্যান্ডের কাছে। এইবার কিন্তু আমরা 1-0 গোলে এই আনঅফিসিয়ালি ফ্রেন্ডলি ম্যাচেও থাইল্যান্ডের কাছে হেরে গেলাম। এরপরে যে শেষ যে খবরটি দেবো, ভারতীয় ফুটবল কিন্তু এবার আস্তে আস্তে অন্ধকারের দিকে পুরোপুরি যেতে চলেছে, কারণ ফেডারেশনরা যে রকমভাবে ভারতীয় ফুটবলটাকে এই মুহূর্তে চালাচ্ছে, ক্লাবগুলোর অবস্থা খুবই খারাপ। এতদিন আমরা জানতাম ক্লাব ফুটবলে ভারতীয় ক্লাবগুলো 2টো করে স্লট পেত, সেটাও কিন্তু আর একটা মরশুমের পরবর্তী সময় থেকে আমরা একটা করে স্লট পাবো, তাও কিন্তু থার্ড টায়ারে পেতে হবে, মানে এএফসি চ্যালেঞ্জ লিগে পাবো। এই মুহূর্তে জাতীয় দলের অবস্থা আরও খারাপ। তারা কিনা এবার 22 বছর পর বাংলাদেশের কাছে হেরে গেল, আর যেখানে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে বাংলাদেশের ফুটবল দল। প্রথম লেগের যে ম্যাচটা হয়েছিল যেটা শিলংয়ে, সেখানেও কিন্তু বাংলাদেশ রাজত্ব করেছিল। সেই ম্যাচটাও সম্ভবত বাংলাদেশ জিতে যেত, বাট ভাগ্যক্রমে কিন্তু ভারত সেই ম্যাচটা ড্র করে ফেলে। আলটিমেট ভারতীয় ফুটবল দেখা যাচ্ছিল বাংলাদেশের সঙ্গে লাস্ট কয়েক ম্যাচগুলো ড্র করছিল, এইবার কিন্তু ড্র করতে পারছে না। এইবার ভারতকে কিন্তু হারাতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল দল। তো মোটামুটি পরিষ্কার যে ভারতীয় ফুটবল কিভাবে চলছে, যেখানে পৃথিবীর সমস্ত দেশ নিজেদের বংশভূত খেলোয়াড়দেরকে খেলাচ্ছে, এছাড়া বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়েও খেলাচ্ছে, সেখানে ভারত কিন্তু এটা করতে পারছে না। আমরা এখন বর্তমানে এসআইআর চলছে, দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গতে প্রায় 1 কোটি মতো বাংলাদেশি রয়েছে, তাদের মধ্যে 50% তো এখানকার নাগরিকত্বও নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের ফেডারেশন একজন খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়ে দেশের জার্সি পরে খেলাতে পারছে না। পিওআই আর ওসিআই সেটা তো ছেড়েই দাও, তার কোনো কথা বলাই উচিত নয়। বাংলাদেশিরা ভারতের নাগরিকত্ব নিচ্ছে, সেখানে ভারতের ক্ষতি করছে, কিন্তু আমাদের ফেডারেশন যেই খেলোয়াড়গুলো ভারতের হয়ে খেলতে চায় তাদেরকে কিন্তু এই সুযোগটা কখনোই করে দিচ্ছে না। যাই হোক, আজকে আরেকটা তোমাদের নিউজ দিই। কুরাকাও বলে একটি দেশ, 1.5 লক্ষ জনসংখ্যার একটি দেশ, তারা নিজেদের কেরিয়ারের প্রথমবার ফুটবল বিশ্বকাপে কিন্তু যোগ্যতা অর্জন করলো। আর এই কুরাকাওয়ের জনসংখ্যা 1.5 লক্ষ, আর এই দেশটায় কিন্তু রাজত্ব করে নেদারল্যান্ড, মানে ডাচরা।
আর এই দেশের যে কটা খেলোয়াড় এই বিশ্বকাপের যোগ্যতা করালো কুরাকাওকে, সব কটা খেলোয়াড় কিন্তু নেদারল্যান্ডের খেলোয়াড়, মানে কেউ কিন্তু ভূমিপুত্র নয়। তার মানে বুঝতে পারছো কি অবস্থাটা সারা বিশ্বে এই মুহূর্তে চলছে, যেখানে বাংলাদেশ নিজেদের প্রবাসী খেলোয়াড়গুলোকে নিয়ে আসছে। আর গতকালকের ম্যাচেই দেখেছিলাম হামজা কিন্তু কালকের ম্যাচ কেন প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের হয়ে গোলকিপিংও করে দিচ্ছে, ডিফেন্সও করছে, মিডফিল্ড খেলছে, স্ট্রাইকারও খেলছে, মানে যে কোনো জায়গায় মাঠে হামজাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার শ্রীলঙ্কার কথা বলি, এখন কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ভারতীয় ফুটবল যদি ম্যাচ খেলে, গ্যারান্টি দিয়ে বলে রাখলাম শ্রীলঙ্কাও কিন্তু ভারতকে হারিয়ে দেবে, কারণ শ্রীলঙ্কাও এখন অনেক প্রবাসীদের তাদের নাগরিকত্ব দিয়ে তাদের দেশের জার্সি পরে খেলাচ্ছে। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানাতে একদম ভুলো না।